সব কিছুর জন্য বদলা নিতে শুরু করলো আখি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দেবার তো জ্ঞান ফিরে এসেছে। দেবা আগের থেকে অনেক বেশি সুস্থ হয়ে উঠেছে। এবার তো দেবাকে বাড়িতে নিয়ে যাওয়ার অপেক্ষা। দেবা নিজের ফোনে আখির সাথে কাটানো কিছু মুহূর্তের ছবি দেখতে থাকে আর বলে, সত্যি আখি, তোমাকে আমার জীবনে পেয়ে আমি খুবই ধন্য হয়ে গেছি। তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও ভালো থাকতে পারি না। তুমি হলে আমার ভালো থাকার ওষুধ। এদিকে দেখা যায় পল্টু আর চারানা দুজনা মিলেই হসপিটালে এসে উপস্থিত হয়েছে। আর তখনই দেবা বলে, কিরে তোরা আসলি, আখি আসলো না? তখনই পল্টু বলে, আসবে তো, অবশ্যই আসবে, তুই সুস্থ হয়ে উঠেছিস, তোকে নিয়ে আমরা যাব হচ্ছে বস্তিতে। আর চারানা তখন বলে ফেলেছিল যে ছাতাবাড়িতে, আর এটা নিয়ে বেশ ঝামেলা হতে থাকে। দেবা তখন বলে, কি বলছিস বলতো, তোরা দুজনে দুরকম কথা বলছিস। একজন বলছিস ছাতাবাড়ি, একজন বলছিস বস্তি। আমি ছাতাবাড়িতে কেন যাব? আমি যদি যাই তাহলে আমি আমার বাড়িতে বস্তিতেই যাব। এর মধ্যেই ঝিলিক এসে বলে, এই শোন, তুই আর বেশি কথা বলিস না, অনেক কথা বলে ফেলেছিস, তোকে ছাতা বাড়িতেই যেতে হবে। তুই এরকম করে কেন ভাবছিস বলতো? এরপরে দেবা তো চলে এসেছে, কিন্তু এখনও আখি, দেবা ভাবে যে ঝিলিক তো চলে এসেছে কিন্তু এখনও আখি তো আসলো না। আখি আসছে না কেন? আসলেই যে আখিকে খুঁজে পাচ্ছে না ঝিলিক, সেই কথাটা এখনও জানাতে পারছে না। ঝিলিক ভাবে আমাকেই আখির পাঠটাও করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তার মধ্যে আখি এসে বলে, মানে ঝিলিকই আখি এসে বলে, দেবা তুমি যাবে না? তোমাকে যে যেতেই হবে, তোমাকে ছাতাবাড়িতে খুব প্রয়োজন। এরপরে তো যেতে চাইছে না। তারপরে নীলিমার সাথে কথা বলিয়ে দেয় দেবাকে। নীলিমা তখন দেবাকে বলে, আমি জানি দেবা, তোমার পক্ষে এটা মেনে নেওয়াটা খুবই কষ্টকর, কিন্তু কি করবে বলো? আমি জানি তুমি আমাদের বাড়িতে আসতে চাও না। এটা তো তোমারও বাড়ি, বলো, এটা তোমার বাবার বাড়ি, তুমি অবশ্যই এখানে এসো। আমি তোমাকে সব সময় নিজের ছেলে হিসেবেই মেনেছি আর এখনও মানছি। দেবা নীলিমার বলা কথাগুলোকে ফেলে দিতে পারে না, ছাতাবাড়িতেই যাবে বলে ঠিক করেছে। এর মধ্যেই রাইমা এসে বলে, এই যে কাকিমণি, আপনি ঠিক করে বলুন তো, আপনি পারছেন এটা মেনে নিতে? দেবা তো আপনার সন্তান নয়, আপনি তো দেবাকে জন্মও দেননি, তাহলে এটা কি করে মেনে নিতে পারছেন আপনি? তখন নীলিমা আর কোনো কথা বলতে পারছে না। নীলিমা তখন বলে, এসব কথা থাক, এসব কথা এখন ভাবতে হবে না। এদিকে আখি ভালো মতন ম্যাজিক শো প্রায় শিখেছে। আর তখনই দুলাল চা নিয়ে এসেছে আর বলে, এই যে চা। এরপর আখি বলে, চা? এখানে আবার চা আছে নাকি? চা কোথায়? ম্যাজিক করে ভ্যানিশ করে দেয়। আর এটা দেখার পর তো দুলাল পুরোপুরি অবাক হয়ে যায়। আর অন্যদিকে সেই মুখোশ পরা ম্যাজিশিয়ান চলে এসে সবটা দেখতে থাকে। আসলেই মুখোশ পরা যে ম্যাজিশিয়ান রয়েছে সে আকিকে নিজের মেয়ে রেবেকা বলে দাবি করতে থাকে আর বলে ছাতাবাড়ির সাথে নাকি তার অনেক শত্রুতা রয়েছে। এর মধ্যেই দেবা তো যেতে রাজি হয়ে যায়। অন্যদিকে রাইমা আর গোরা ইচ্ছে করে দুজন মিলে গৌরবকে মৃত বলতে থাকে আর বলে, ওর ছবিতে মালা পরানোর সময় এসে গেছে, আমি আর লেট করতে চাই না। নীলিমা অনেক প্রতিবাদ করে কিন্তু কেউই আর নীলিমার কথা শোনে না। নীলিমার কথা না শুনেই গৌরবের ছবিতে মালা পরিয়ে দেয়। আর এটা দেখে নিয়েছিল ঝিলিক। ঝিলিক এটা কোনোভাবেই সহ্য করতে পারে না। অন্যদিকে আখি এখনও বিশ্বাস করতে পারছে না যে সে হলো রেবেকা। তার মধ্যে ম্যাজিশিয়ান এসে বলে, তোমাকে আমি সবটা দেখাবো, তাহলেই বুঝতে পারবে। টিভিটা অন করিয়ে সবাইকে পরিচয় করিয়ে দিতে থাকে। প্রথমে পরিচয় করিয়ে দেয় গার্গীর সাথে, তারপরে আতরের সাথে, নীলিমার সাথে, আর বলে, তোমার মতন একটা মেয়ে হুবহু যাকে দেখতে তোমার মতন সে ছাতাবাড়িতে রয়েছে, তোমাকে পুরোপুরি গেমটা সাজাতে হবে। কিন্তু এর মধ্যেই দেখা যায় আখির কেমন একটা হতে থাকে। আখি ভাবে সে বদলা নেবে। আর অন্যদিকে ঝিলিক গোরাকে বলে, কে করেছে এটা? আমার স্বামীর ছবিতে মালা দিয়েছে কে? তখনই গোরা বলে, ও তো আর বেঁচে নেই, তার জন্যই দিয়েছি, কিন্তু অসুবিধার কি হয়েছে? এরপরেই গোরাকে ঠাস করে চড় মেরে দেয় ঝিলিক আর বলে, বাড়াবাড়ির একটা সীমা থাকে, আমার স্বামী বেঁচে আছে, আমার স্বামী যে বেঁচে নেই এটা আমি বিশ্বাস করি না। তখনই দেবা এসে বলে, ঝিলিক আমাকে হসপিটাল থেকে নিয়ে এসেছে, তাহলে আখি কোথায়?
এটা নিয়ে কনফিউশনে পড়ে গেছে দেবা। আর অন্যদিকে ঝিলিক ভাবে, এই রে আমি এবার কি করব, কি করে দেবাকে বোঝাবো সবটা। দেবা তো এটা মেনে নিতে পারবে না, এটা মেনে নেওয়া যে সত্যি অনেক কঠিন। আর তারপর দেবাও বুঝতে পারে কিছু একটা গোপন করে রাখা হচ্ছে, যেটা আমাকে বলা হচ্ছে না, কিন্তু সেটা কি।